ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক টিউটোরিয়ালস। আজকে আমাদের টপিকস ইন্ট্রোডাকশনস টু অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস। ভারতের সংবিধানের ইন্ট্রোডাকশন মানে ফার্স্ট পার্ট। এই পার্টে আমরা আলোচনা করব আসলে কনস্টিটিউশন কি, ভারতের কেন সংবিধান তৈরি করা হয়েছিল এবং ভারতের সংবিধান ব্যাপারটা কিভাবে কনসেপ্টটা আসে। তারপরে পার্ট বাই পার্ট আমরা এটা এগোবো। তাই আমাদের প্রথম যে অংশ, যে ইন্ট্রোডাকশনস অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের সূচনা, একদম প্রথম পার্ট, বেসিক পার্ট। আমাদের সবার আগে বলেই আমাদের একটা মিস্টেকস হয় প্রায়, আমরা আমাদের যে সিলেবাসে পরীক্ষায় থাকে যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিলিটি, কিন্তু আমরা ধরে নিই কি সেটাকে ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স। পলিটিলিটি আর পলিটিক্যাল সায়েন্স দুটো কিন্তু এক নয়। পলিটিলিটি এবং পলিটিক্যাল সায়েন্স দুটো আলাদা আলাদা সম্পূর্ণ টপিকস। যেটা পলিটিক্যাল সায়েন্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিলোসফি। কাদের ফিলোসফি? যেমন অ্যারিস্টটল, প্লেটো, এদের যে ফিলোসফি দর্শন, তাদেরকে নিয়েই যেটা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আর পলিটিলিটি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, যেটা একমাত্র যেটা হয় কনস্টিটিউশনে। তাই আমাদের টপিকস হচ্ছে এক্সামে যেটা আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিলিটি, নট পলিটিক্যাল সায়েন্স। তাই আমরা পলিটিলিটির কি পড়বো সেটা হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান পড়ব। এবার বলি কনস্টিটিউশনস কি, মানে সংবিধান। এই কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান। সংবিধান কি? সংবিধান হলো সেট অফ রুলস। সংবিধান হচ্ছে সেট অফ রুলস হুইচ ডিলস উইথ দ্য পলিটিক্যাল স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি, মানে কিছু রুলস যেগুলো আমাদের কান্ট্রির রাজনৈতিক গঠনকে ব্যাখ্যা করে। মানে কান্ট্রির রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে, রাজনীতিটা কিভাবে চলবে, সেটা ভারতের সংবিধান ডিসাইড করে। আর কি, সংবিধান হলো আমাদের সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। প্রশ্নটা আসে, সেই জন্য স্টার মেরে রাখো। সংবিধান হচ্ছে সুপ্রিম ল, আমাদের দেশের আইনের একদম শীর্ষে কি আছে? ভারতের সংবিধান। এবার আমরা বলি সংবিধান চ্যাপ্টারে ঢোকার আগেই, টোটাল আমরা যদি অল ওয়ার্ল্ডে দেখি দু প্রকার কনস্টিটিউশন আছে, দু প্রকার সংবিধান আছে। কি কি? টোটাল হচ্ছে এক প্রকার দেশে আছে কনস্টিটিউশন আছে, আর একটা হচ্ছে কনস্টিটিউশন নেই। মানে টোটাল পৃথিবীতে যত দেশ আছে, এক শ্রেণীর দেশ সংবিধান তাদের রচনা করে, মানে সংবিধানের উপর নির্ভর করে তারা চলে, আর এক শ্রেণীর দেশে কোনো সংবিধানই নেই। তাহলে পৃথিবীতে দু প্রকার দেশ হলো, এক প্রকার দেশে সংবিধান আছে, আর এক প্রকার দেশে হচ্ছে সংবিধান নেই। এবার প্রশ্ন হচ্ছে যাদের দেশে সংবিধান আছে, যাদের দেশে সংবিধান আছে তারা দু প্রকার। কি? এক এক শ্রেণীর দেশের সংবিধান লিখিত সংবিধান বা রিটেন সংবিধান, আর এক শ্রেণীর দেশে হচ্ছে আনরিটেন সংবিধান বা অলিখিত সংবিধান। এবার প্রশ্ন প্রথমেই আসি, অলিখিত সংবিধান মানে কি তাদের সংবিধান কি লেখা নেই? না, এটা ভুল ধারণা। লিখিত সংবিধান মানে তাদের সংবিধানও লেখা, আর অলিখিত সংবিধান মানে তাদের সংবিধানও লেখা, দুটো সংবিধানও লেখা। আর লিখিত, এবার সবার প্রথমে আসি লিখিত সংবিধান। লিখিত সংবিধানে কি হয়? মানে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। যেমন ইন্ডিয়া, আমাদের কি হয় ইন্ডিয়াতে, একদম সবার উপরে কি থাকে? সংবিধান। সংবিধানের শীর্ষে কিন্তু কেউ নয়। কিন্তু আনরিটেন যে কান্ট্রি, আনরিটেন কনস্টিটিউশন বা আনরিটেন বা অলিখিত সংবিধান যে সমস্ত দেশে আছে, তাদের কি হয়? পার্লামেন্ট হচ্ছে সবার শীর্ষে, সংবিধান নয়। পার্লামেন্ট যেটা বলবে সেটা হচ্ছে শীর্ষে। যেমন আমাদের ইউকে, নিউজিল্যান্ড, ওখানে কি হয়? যেটা পার্লামেন্ট ডিসাইড করবে সেটাই প্রধান হিসাবে গণ্য করা হবে। যদি রানী ভিক্টোরিয়ার
যদি মৃত্যুপত্র লিখে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়, রানী ভিক্টোরিয়াকে সেটা পাস করতেই হবে বা রানী ভিক্টোরিয়াকে সেটা সাইন করতেই হবে। আদারওয়াইজ যদি রানী ভিক্টোরিয়া সাইন না করে, তাহলে ওটাই ধরে নেওয়া হবে যে রানী ভিক্টোরিয়া ওতে সম্মতি জানিয়েছেন। তাই ইংল্যান্ডের রানীর যদি মৃত্যুদণ্ড ইংল্যান্ডের পার্লামেন্টে পাস হয়, তাহলে সেটা অটোমেটিক্যালি কার্যকরী হবে, সেটা রানী সই না করলেও। কারণ ওদের পার্লামেন্টে বলা আছে যে যদি রানী সই না করে, তাহলে ওটা রানীর সম্মতিপত্র হিসাবেই ধরে নেওয়া হবে। তাই ইংল্যান্ডে বা নিউজিল্যান্ডের ক্ষেত্রে, ইউকে নিউজিল্যান্ডের ক্ষেত্রে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, কিন্তু আমাদের এখানে সেটা নয়। যত সংবিধানের বাইরে গিয়ে কোনো পলিটিক্যাল পার্টি কোনো কাজ করতে পারবে না। তার মানে ব্যাপারটা ঠিক কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই, আমাদের অর্থাৎ ইন্ডিয়ার মতো কান্ট্রি যাদের লিখিত সংবিধান আছে, তাদের হেড হচ্ছে কনস্টিটিউশন, আর সেকেন্ডারি বা বলতে পারো মাদার হচ্ছে কনস্টিটিউশন এবং চাইল্ড হচ্ছে পার্লামেন্ট। মানে গুরুত্ব কার বেশি? কনস্টিটিউশনের বেশি। কিন্তু যাদের আনরিটেন কনস্টিটিউশন, তাদের গুরুত্ব কার বেশি? পার্লামেন্টের বেশি, কনস্টিটিউশনের কম। আমাদের কনস্টিটিউশনের বেশি, সংবিধানের বেশি, পার্লামেন্টের কম। প্রশ্নটা আসে, যদি আমরা বলি লিখিত সংবিধানের কথা, তাহলে সবার আগে বলি যে লিখিত সংবিধান যেগুলো আছে, সেই লিখিত সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, খুব টাফ, রিকোয়ার স্পেশাল মেজরিটি। মানে পরে আমরা জানবো 2/3 টোটাল পলিটিক্যাল যে মেম্বার আছে তাদের 2/3 মেজরিটি লাগবে, প্লাস 50% প্লাস 1 মেজরিটি। মানে এখানে কোনো সংবিধানকে সংশোধন করা রীতিমতো টাফ যাদের লিখিত সংবিধান। কিন্তু যদি আমরা অলিখিত সংবিধানে যাই, ওটা সংশোধন করা ভীষণ সহজ, জাস্ট 50% প্লাস 1। মানে যে কোনো একটা পলিটিক্যাল পার্টি যাদের 50% প্লাস সাপোর্ট আছে, তারা যদি চায় যে কোনো সংবিধানকে সংশোধন করবে, তাদের কোনো চেঞ্জ আনবে, তারা সহজেই পারবে। আবার কি, যদি সংবিধান সংশোধন করেও ফেলে, তাতে আবার পলিটিক্যাল, যাদের লিখিত সংবিধান তাদের পলিটিক্যাল জুডিশিয়াল রিভিউ আছে। মানে সেটা আবার বিচার বিভাগীয় তদন্তে যেতে পারে যে যে বিলটা পাস করানো হচ্ছে বা সংবিধানের যে সংশোধনটা হচ্ছে, সেটা পুনরায় আর একবার বিচার করে দেখা যাবে সেটা কার্যকরী কি না। তা এই কারণে যাদের লিখিত সংবিধান তাদের জুডিশিয়াল রিভিউ সিস্টেম আছে, আর যাদের লিখিত সংবিধান নেই তাদের কিন্তু এই ধরনের কোনো জুডিশিয়াল সিস্টেম নেই যে কোনো সংবিধান সংশোধন হয়ে যাওয়ার পরও সেটাকে আবার পুনরায় চেক করবে। তাই যাদের আমাদের টোটাল কনস্টিটিউশন যেটা আমরা দেখি, রিটেন অ্যান্ড আনরিটেন, মানে লিখিত আর অলিখিত সংবিধান। লিখিত সংবিধান ইন্ডিয়ার মতো কান্ট্রিরা ফলো করে, আর অলিখিত সংবিধান ইউকে, নিউজিল্যান্ড। তাহলে আমাদের জানলাম কনস্টিটিউশন বা সংবিধান বা টোটাল কান্ট্রি, টাইপস অফ কান্ট্রি দু প্রকার। একটা হচ্ছে যাদের কনস্টিটিউশন মানে সংবিধান আছে, আর যাদের সংবিধান নেই। প্রশ্ন হচ্ছে, যাদের সংবিধান আছে তাদের তো জানলাম, এবার যাদের সংবিধান নেই তারা কি করে? দেখো, যাদের সংবিধান নেই তারা হচ্ছে মোনার্কিয়াল কান্ট্রি। মোনার্কিয়াল কান্ট্রি মানে যে দেশে রাজা রানীর শাসন চলে। তাহলে এই মোনার্কিয়াল কান্ট্রি বা রাজা রানীর শাসন যেখানে চলে, সেখানে আবার দু প্রকার চলে। একটা হচ্ছে অ্যাবসুলেট মোনার্কি, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি। অ্যাবসুলেট মোনার্কি আর কনস্টিটিউশনাল মোনার্কি। অ্যাবসুলেট মোনার্কি কি? অ্যাবসুলেট মানে হচ্ছে সম্পূর্ণ, মানে পুরোপুরি যেখানে রাজাই সবচেয়ে শেষ কথা, যেখানে রাজা ব্যতীত কারোর চলে না, যেখানে রাজা যা বলবে সেটাই শেষ, সেটা অ্যাবসুলেট মোনার্কি। অ্যাবসুলেট মোনার্কি সেটা, অর্থাৎ যেখানে রাজাই শেষ কথা। আর কনস্টিটিউশনাল মোনার্কি কি? যেখানে রাজা তো থাকবে, কিন্তু রাজার ক্ষমতাটা সংবিধানে ইনক্লুড করা থাকবে। মানে রাজার যে ক্ষমতা সেটা সংবিধানের দ্বারা বেঁধে দেওয়া হবে। যেমন ওই যে ইউকে, ইংল্যান্ডের রানীর ব্যাপারটা আমি বললাম, যে রানীর ক্ষমতা আছে, কিন্তু রানীর ক্ষমতা কোথায় লিখে দেওয়া আছে? তাদের সংবিধানে। তাই রানী সংবিধানের বাইরে গিয়ে কিছু করতে পারবে না, যা পার্লামেন্টে পাস হবে সেটাতেই
ধরে নেওয়া হবে রানীর সম্মতিপত্র। তাই কনস্টিটিউশনাল মোনার্কি মানে হচ্ছে যেখানে সংবিধানই রানীর ক্ষমতার উৎস, যেখানে সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কোনো রানী কাজ করতে পারবে না বা রাজা কাজ করতে পারবে না, এবং সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি, যেমন ইউকে, ইংল্যান্ড। এবার আমরা আসি অর্গান অফ গভর্নমেন্ট কি। যদি আমরা দেখি আমাদের সংবিধান অ্যাজ অ্যান ইন্ডিয়ান, আমরা আমাদের সংবিধান ভারতে গভর্নমেন্ট এর তিনটে অংশ, একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এই তিনটে পার্ট ডিসাইড করে আমাদের সংবিধানের পুরো সিস্টেমকে, আমাদের টোটাল কান্ট্রিকে চালনা করে। লেজিসলেচার, যেটা আমরা কি বলি হচ্ছে বিধানসভা বা সংবিধান সভা, এই লেজিসলেচারের কাজ হচ্ছে, বা বিধায়িকা, লেজিসলেচারের কাজ হচ্ছে জাস্ট ল অর্থাৎ আইন তৈরি করা। এক্সিকিউটিভ কি? এক্সিকিউটিভের কাজ হচ্ছে, এক্সিকিউটিভ বা কার্যপালিকার কাজ হচ্ছে যে লটা লেজিসলেচার বানিয়েছে সেই লটা ইমপ্লিমেন্ট করা, কার্যকরী করা। আর জুডিশিয়ারির কাজ করি কি, যে লটা কার্যকারী হচ্ছে সেটা রিভিউ করা যে সেটা ঠিক কিনা। তার মানে আমরা দেখলাম লেজিসলেচার এবং এক্সিকিউটিভ এরা একে অপরের উপর নির্ভরশীল। তার কারণ লেজিসলেচার যে বিলটা তৈরি করে, এক্সিকিউটিভ সেই বিলটা ইমপ্লিমেন্ট করে, কার্যকরী করে। তাই লেজিসলেচার এবং এক্সিকিউটিভ একে অপরের সঙ্গে নির্ভরযুক্ত। কিন্তু কিন্তু লেজিসলেচার আর এক্সিকিউটিভ যদিও একে অপরের সঙ্গে যুক্ত, কিন্তু জুডিশিয়ারি সম্পূর্ণ আলাদা এর সঙ্গে, অর্থাৎ ন্যায়পালিকা মানে বিচার ব্যবস্থা, এ কিন্তু সম্পূর্ণ আলাদা, এর সঙ্গে কিন্তু এর কোনো রিলেশন নেই। তাই ভারতের যে জুডিশিয়ারি সিস্টেম, ভারতের যে বিচার বিভাগীয় সংস্থা বা ন্যায়পালিকা, সেটা সম্পূর্ণ আলাদা। কারণ এরা যেটা করে সেটা এ রিভিউ করে, এ চাইলে এদের লটাকে ক্যান্সেল করতেই পারে যদি সংবিধান মেনে সেটা না হয়। তার মানে ব্যাপারটা ঠিক কী দাঁড়ালো, এক্সিকিউটিভ জুডিশিয়ারির উপর, লেজিসলেচারের উপর ডিপেন্ডেন্ট, লেজিসলেচার জুডিশিয়ারির উপর ডিপেন্ডেন্ট, আবার এক্সিকিউটিভ ইনডাইরেক্টলি জুডিশিয়ারি এবং জুডিশিয়ারি ইনডিরেক্টলি এক্সিকিউটিভ। এবার আমরা বলি লেজিসলেচার আবার দু প্রকার, মানে সংবিধান সভা আবার দু প্রকার। প্রথম হচ্ছে ইউনিয়ন, মানে কেন্দ্রে একটা সংবিধান থাকে বা কেন্দ্রে এক প্রকার বিধানসভা থাকে, যেটাকে আমরা বলি রাজ্যসভা আর লোকসভা। আবার রাজ্যেও থাকে, প্রতিটা স্টেটেও থাকে স্টেট অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা, স্টেট কাউন্সিল, বিধান পরিষদ। তাহলে লেজিসলেটিভ অর্থাৎ বিধানসভা দু প্রকার, একটা হচ্ছে স্টেট লেজিসলেচার আর একটা হচ্ছে স্টেট একটা হচ্ছে ইউনিয়ন লিস্টে আছে রাজ্যসভা, লোকসভা, আর স্টেট লিস্টে আছে লেজিসলেচার অ্যাসেম্বলি আর লেজিসলেচার কাউন্সিল। ইম্পর্টেন্ট পোর্শন। এক্সিকিউটিভে কি আছে, ইউনিয়ন অর্থাৎ যে কেন্দ্রের হেড হচ্ছে প্রেসিডেন্ট। মানে যদি আমরা বলি কার্যপালিকা, মানে স্টেট মানে সেন্ট্রাল লেভেলে কেন্দ্রে যদি কোনো আইন বা কেন্দ্রে যা কিছু করা হবে তার শীর্ষে কে থাকবে, প্রেসিডেন্ট। মানে প্রেসিডেন্ট যেটা সম্মতি দেবে সেটাই কিন্তু হবে। আর স্টেটে এক্সিকিউটিভ হেড মানে কার্যকরী হিসাবে সংবিধানের শীর্ষে কে আছে, স্টেটের সংবিধানের শীর্ষে আছে গভর্নর অর্থাৎ রাজ্যপাল। তাই কেন্দ্রে সংবিধানকে মেনে বা সংবিধানের গাইডেন্স কার উপর নির্ভর করা থাকে, প্রেসিডেন্টের উপর। মানে রাষ্ট্রপতি যেটা বলবে কেন্দ্রে সেটা হচ্ছে শেষ কথা। যতই বিল পাস হোক না কেন, যদি রাষ্ট্রপতি স্বাক্ষর না দেয় সে বিলটা কিন্তু পাস হবে না। ঠিক তেমনি স্টেটে গভর্নরই মানে গভর্নরই ডিসাইড করে যে রাজ্যে ঠিকমতো শাসন বা রাজ্যে ঠিকমতো ন্যায় ব্যবস্থা বা সংবিধান মেনে কাজ চলছে কিনা। তাই জুডিশিয়ারি সম্পূর্ণ আলাদা। জুডিশিয়ারির মধ্যে কী পড়ছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা স্টেট জাজেস কোর্ট ইত্যাদি পড়ছে আমাদের জুডিশিয়ারির মধ্যে। তাই জুডিশিয়ারি অর্থাৎ ন্যায় বিচার ব্যবস্থা এটা সম্পূর্ণ আলাদা। তাই আমরা দেখলাম কি, যে ভারতের যে স্ট্রাকচার সংবিধানের,
বা পলিটিক্যাল স্ট্রাকচার তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। লেজিসলেচার মানে হচ্ছে বিধায়িকা, যেখানে ল মেকিং হয়, ল তৈরি হয়, যেমন রাজ্যসভা, লোকসভা, স্টেটে যদি আইন বানায় সেটা বিধানসভা, বিধান পরিষদ নিয়ে যাবে। এক্সিকিউটিভ মানে কেন্দ্রের শীর্ষে কে আছে, রাষ্ট্রপতি, আর রাজ্যের শীর্ষে কে আছে, গভর্নর। আর জুডিশিয়ারি তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে সবচেয়ে বড় কোর্ট, এর ওপরে কোনো কোর্ট নেই। তাই আজকে ইন্ট্রোডাকশনে আমরা জানলাম সংবিধানটা আসলে কি। পরের ক্লাসে আমরা জানবো সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সোর্সেস অফ কনস্টিটিউশন মানে সংবিধানের উৎসগুলো কি। আর একটা যেটা জানবো সেটা হচ্ছে সংবিধানটা উৎস কোথা থেকে আসে। দ্যাট মিন্স কোন কোন দেশ থেকে আমাদের সংবিধান, কেন সংবিধানের প্রয়োজন পড়েছিল। 1935 ভারত শাসন আইন থেকে শুরু করে যে পোর্শনটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু জানলে ইম্পর্টেন্ট সেটা আমরা বলবো। তাই আজকের যে পোর্শনটা আমি পড়ালাম সেটার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এক, দেশের সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি কি, সংবিধান। ভারতের আইনের শীর্ষে কে আছে, সংবিধান। সংবিধান কত প্রকার, প্রথম হচ্ছে যাদের সংবিধান আছে তাদের সংবিধান দু প্রকার, একটা হচ্ছে রিটেন লিখিত, আর একটা কি আনরিটেন অলিখিত। এটা খুব জেনে রাখবে, যাদের রিটেন সংবিধান, লিখিত সংবিধান তাদেরটাও বইতে লেখা থাকে, যাদের আনরিটেন সংবিধান তাদেরটাও বইতে লেখা থাকে। শুধু কি রিটেন সংবিধান সংশোধন করা খুব কঠিন, যায় না বলবো না, কঠিন। আর অলিখিত সংবিধান সংশোধন করা ভীষণ সহজ। রিটেন সংবিধানে কি হয়, সুপ্রিমেসি থাকে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের। আনরিটেন সংবিধানে কি হয়, পার্লামেন্ট যেটা বলবে সেটাই শেষ কথা। আর যাদের সংবিধান নেই তাদেরকে কি বলা হয়, মোনার্কিয়াল কান্ট্রি। মোনার্কিয়াল মানে রাজকীয়, যেখানে রাজা রানীর শাসন চলে। এবং মোনার্কিয়ালও দু প্রকার, একটা হচ্ছে অ্যাবসোলিউট মোনার্কি, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি। অ্যাবসোলিউট মোনার্কি ব্যাপারটা কি, যেখানে আইনের শীর্ষে রাজাই, যেখানে রাজাই শেষ কথা। আর কনস্টিটিউশনাল মোনার্কি কি, যেখানে রাজার ক্ষমতাটা সংবিধানে লিপিবদ্ধ করা থাকবে, যেমন ইউকে, ইংল্যান্ড। আর গভর্নমেন্টের অর্গান কটা অর্গান, তিনটে, লেজিসলেচার, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। লেজিসলেচারের কাজ কি, ল মেকিং, ভীষণ গুরুত্বপূর্ণ। এক্সিকিউটিভের কাজ কি, যে লটা তৈরি হয়েছে সেটা ইমপ্লিমেন্ট করা। আর জুডিশিয়ারির কাজ কি,